উন্মুক্ত লাইব্রেরি লেখনীতে আজদহ সূচনা পর্ব সংখ্যা 29, 30 এবং 31। এক কথায় হচ্ছে সমাপ্তি পর্ব। আদিমকালের ঘরটা মোটা দেওয়ালের গায়ে লেগে আছে কালচে দাগ। সেখানে নিস্তব্ধতার স্নিগ্ধতার মিশ্রণে গাঁথা হয়েছে নতুন একটি সুখের মুহূর্ত। পুরনো কাঠের জানালা দিয়ে আসা হিমেল বাতাসে মৃদু প্রবাহের প্রয়োজন নেই। সূর্যের মৃদু কিরণ সোনালি আভায় ভাসিয়ে দিয়ে যাচ্ছে ঘরটা। ধ্যাত শব্দচয়ন করলো বর্ণ। দুপুরে 1টা বাজতে চলেছে। চায়ের তলব সেই সকাল থেকে। কম্বল মুড়িয়ে ঘুমানো অম্বেষার দিকে চেয়ে তাকে জাগাতে ইচ্ছে হচ্ছে না। আনমনে হেসেছে, তবে বিরক্ত হচ্ছে। বিড়বিড় করে বলল, শালার কি দিন কাল আইলো আমার। বউ ঘুমায়ের আমি চা বানানোর লেগা কসরত করতেছি। আচ্ছা, এক প্রকার যুদ্ধ করে চা বানিয়েছে কোনো রকম। হাতে নিয়ে দাঁড়ালো ধোট চায়ের পেয়ালা। একবার দৃষ্টি দিল বেড়াল ছেলার মতো গুটিসুটি মেরে শুয়ে থাকা অম্বেষার দিকে। ঠোঁট প্রসারিত করে আরেক দফা হাসে। উষ্ণ কোমল স্পর্শ পেতেই তাদের সম্পর্কের অলিখিত অধ্যায়। বিশ্রীর সাথে চা গিলে অম্বেষার পাশে গিয়ে বসলো বর্ণ। ঝুঁকে ঢাকার চেষ্টা করলো। এই সেমরি, এই ওঠো। তড়িৎ গতিতে কপাল কুঁচকে ফেলে অম্বেষা। হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল। এই সেরি, দুপুর বাজে 1টা। তুমি দিন দুনিয়া অন্ধকার করে ঘুমাইতেছ, রানবুকে ভারী ঘুম ঘুম ভাবে। অম্বেষা জবাব দেয়, বিরক্ত করো না তো। আশ্চর্যের সপ্তমস্তরে চলে গেল বর্ণ। একটু বেশি অবাক হলো। আমি বিরক্ত করতেছি? কাদেশের অম্বেষা বলে ওঠে, মাথা ব্যথা করছে, ঘুম পুরো হয়নি। সরাইতে তুমি একলা সারা রাত তুমি একলাই কুস্তি খেলছো। আমি এম্পায়ার ছিলাম না। তোমার ঘুম আমার ঘুম পায় না। না, আমি তো ঘুমাই নাই ঠিক মতো। বনের হাত ঝাড়া দিয়ে ফেলে অম্বেষা। চরম বিরক্ত সে। মাথা কাজ করছে না ঘুমের ঘরে। নোংরা লোক, নোংরা কথা। খিদা লাগছে কইলাম। কে শুনে কার কথা? অম্বেষা নাছর বান্দা। উঠবে না সে কোনোভাবেই। ভঙ্গুর অবস্থা তার। কয়েক ঘন্টা না ঘুমালেও শক্তি পাবে না কোনো রূপে। দুপুর 3টে। সদ্য জাগ্রত অম্বেষা ঘুম ঘর কেটে উঠে গেল বেলা করে। চোখ খুলতেই বনের ঠিক তার পাশেই আছো থাকতে দেখলো, হাতের পিঠ কপালে ঠেকে। আকস্মিক একে অপরের চোখে চোখ পড়তে চোখ জোড়া লালাবা ধারণ করে অম্বেষার। তার সেই লজ্জার আভাস, সেই প্রকৃতি নিষ্কৃত রত্ন। মুহূর্তের মাঝে বর্ণের চোখে অদ্ভুত এক জাদুময় রূপ খেলে গেল। ঝুঁকে সে কপালে চুমু খেতেই অদ্ভুত এক বাক্য, ঘুম হয়েছে মহারানীর। উত্তরে বিনিময়ে চোখ বুজে ফেলে অম্বেষা। বর্ণের দৃষ্টি স্থির হয়ে গেল তার মুখশ্রীর প্রতি, যেখানে লালিত তার কোমল অপার্থিব মেলাবন্ধনে দেখা যায়। তার লাজুক মুখখানি যেন প্রভাবের প্রথম সূর্য রশ্মির মতোই উজ্জ্বল। কাঁপিয়ে দিল বর্ণের হৃদয়ের অন্তরাত্মাকে। উঠবা নাকি আরো আদর্শ হাগ লাগবো? বর্ণের কথাগুলো যেন হৃদয়ে বয়ে আনলো এক প্রলয়ঙ্কারী বায়ু প্রবাহ। বুকের ভেতর যেন আবেগের ঝড় সমস্ত আস্তানাকে দোলা দিয়ে গেল। যেন এক দহন জ্বালায় পড়ছে তার এই হৃদয়। প্রতিটি ধ্বনি, প্রতিটি নিঃশ্বাসে অনুভব করলো সে অজানা আকর্ষণের তীব্রতা। এক লাফে উঠে দৌড়াতে লাগলো অম্বেষা গোসলখানার দিকে। বর্ণ চেঁচিয়ে বলল, কাপড় নিয়ে যাও নাই? চাইলেও দিমু না। অম্বেষার হুঁশ ফিরল, জিভ কামড়ে ধরলো। গোসল সেরে পড়বে কি? কাপড় গামছা কোনোটাই আনা হয়নি। যে একটা লোক বাহিরে আছে সে দিবে বলেও মনে হয় না। তারপর একবার চেষ্টা করলো উকি দিয়ে বলল, গামছার কাপড় দিবে? বর্ণ সরাসরি জবাব, জি না। অম্বেষা অসহায় সুরে বলল, দেখো ঠান্ডা করছে কিন্তু, দাও না প্লিজ। মায়া হলো বর্ণর। অন্তত এই বিষয়ে বাড়াবাড়ি করা উচিত না। কোনো প্রকারে কাপড় নিয়ে দিল। দুষ্টু এসে প্রশ্ন করলো, আমি আহি? অম্বেষা কাপড় কেড়ে নিয়ে তেজি গলায় বলে ওঠে, থাপ্পড় দিব বলে মুখের উপর দরজা বন্ধ করে দিল। আধ ঘন্টা ধরে গোসল সেরে বেরিয়ে এলো। অম্বেষার শীতলে বরফপূর্ণ তাপমাত্রা কাঁপছে যেন। শরীর জুড়ে শীতের অবিরাম খচখচ। তাছাড়াও লাজের কারণে মুখটা যেন অস্তিত্ব হারিয়ে ফেলেছে। বর্ণ দীর্ঘশ্বাস ফেললো। কোন বিব্রতকর পরিস্থিতি ফেললো তাকে। এগিয়ে সে টেনে নিয়ে গেল বিছানায়। কম্পিত সত্তাকে মোটা কম্বলে পেঁচিয়ে দিয়ে বলল, হোটেল থেকে ভাত আর সবজি আনছি। অম্বেষা জিজ্ঞাসু চোখে বর্ণের দিকে তাকালো। বর্ণ ভুর নাচিয়ে বলে, কি তুমি কি আশা করছো মরার মতো ঘুমাইবা আমি রানমো?
ওই কপাল নিয়ে দুনিয়ায় আহো নাই। মুখ নুইয়ে ফেলল অম্বেশা। পেটে ক্ষুধার জ্বালা, বলতো বাধা প্রদান করতে অন্তরে খিদা। বর্ণা নিচে উঠে গেল। অদ্ভুত ভঙ্গিতে প্লেটে খাবার তুলে নিয়ে এসে অম্বেশার সামনে এসে বসল। খাইতে পারবা না, খাওয়াই দিতে হইব। অম্বেশা মিনমিনিয়ে সুরে জবাব দেয়, পারবো বলে হাত এগিয়ে দেয় প্লেটে তোলার উদ্দেশ্যে। হাত কাঁপছে তার, বলহীন মনে হচ্ছে সম্পূর্ণ দেহ। বর্ণা হতাশায় মাথা দোলায় দুদিকে, কেড়ে নিল প্লেটটা, বললে হইছে বুঝছি। বনের মুখে তুলে খাইয়ে দেয় অম্বেশাকে। কল্পনার রাজ্যে ডুবুরি হয়ে ভাসমান। শুরু থেকে শুরু করলো সবটা। এই বর্ণ আর সে বর্ণের তুমুল তফাৎ। নিজেকে পরিবর্তন করেছে এবং করছে এখন পর্যন্ত। কি সাংঘাতিক ব্যাপার। দুটো দিন কিছুটা অস্বস্তিতে কেটেছে অম্বেশার। অদ্ভুত শঙ্কা লাজে জর্জরিত। নদীকে বর্ণ ছিল ততটাই স্বাভাবিক। তার মাঝে তেমন কোনো পরিবর্তনের রেশ দেখা যায়নি। কিছুটা সাহায্য করেছে অম্বেশাকে আড়ালে থেকে। আজকে তার প্রিয় কাজ ফোনে গেম খেলা। আগামীকাল থেকে কাজে যোগ দেবে। অম্বেশা ধীর গতিতে পাশে এসে বসলো। কিছু সময় নীরব মাথা নুইয়ে হুট করে বর্ণকে বলে ওঠে, কি কইতে চাও, কইয়া ফালাও। অম্বেশা বিছানায় লালচে রঙের চাদরে আঙ্গুল চালাতে চালাতে মাথা নুইয়ে বারবার ভাবতে ভাবতে বলে। বর্ণ ফোন থেকে মনোযোগ সরিয়ে অম্বেশার সামনে এসে বসে। কপালে তর্জনী চেপে মাথা সোজা করে বলল, সমস্যা কি? অম্বেশা কুণ্ঠিত স্বরে জবাব দিল, একটা কথা বলতাম, মানে একটা আবদার করতাম আর কি। আবার আবদার? শাড়ি না কিনা দিলাম? খানিক বিষমের কণ্ঠে প্রশ্ন বর্ণের। অম্বেশা মুখ তুলে বলে, শাড়ি না, এবার অন্য কিছু। জীব বড় হয়ে গেছে তোমার, বুঝলা? ম্লান হেসে অম্বেশা বলে ওঠে, এমন করো কেন? আমি একটা দরকারি বিষয়ে কথা বলতে এসেছি তোমার বিষয়েই। বর্ণ দীর্ঘশ্বাস ফেলে। এই সংসার অম্বেশা আর তার অদ্ভুত অনুভূতির, কখনো ফুলের ন্যায় সুবাসিত, আবার কখনো অশক্তিকর। মেনে নিয়েছে, মানতে সায় দিয়েছে। ঠান্ডা মাথায় জানতে চেয়ে প্রশ্ন করে, কি আমার বিষয়ে কও? অম্বেশা লম্বাটে নিঃশ্বাস ফেলে চোখে চোখ রেখে বলতে লাগলো, সেদিন দেখেছি কত আগ্রহ নিয়ে চেয়েছিলে আমার বিশ্ববিদ্যালয় স্টুডেন্টের দিকে। আমি ভাবতাম মুখের ভঙ্গি আর চোখে দেখা মানুষের অন্তরের চোখ দেখা যায়। অবিশ্বাস করতাম কথাটাকে, কিন্তু আমি ভুল। আমি তোমার মধ্যে ওই হাহাকার দেখেছি বর্ণ। বর্ণ উদ্ঘাট হেসে মাথা দোলায় দুদিকে, হাসলো কয়েক সেকেন্ড। অম্বেশার মাথায় চাপড় মারলো আলতো করে, এই পিচাসিনী আবার জ্ঞান বিতরণের ভান্ডার খুলে বইছে। কাটা শিখাইছে তোমার এই কথা? চুপ, ভালো কথা বলি গায়ে লাগে না। এসব জ্ঞান না, আমার অনুভব। বর্ণের মস্তিষ্কে শয়তানি বুদ্ধি খেলে যায়। এক হাতে আঙ্গুলের সাহায্যে অম্বেশার গাল চেপে ধরে বলল, তাইলে কও, ওই দিন যে আদর করলাম ওই বিষয়ে তোমার অনুভূতি কি? গাল ছাড়িয়ে কপাল কুচকে থাকা অম্বেশা রাগে সুরে বলে, অসভ্যের মতো কথা বলে টপিক চেঞ্জ করো না। ওইটা একটা ইন্সপায়ার টপিক। বোঝামের মধ্যে আদর্শ তোকো মতো ভেরি গুড টপিকস আর আছে নাকি? কপালে হাত রেখে মাথা বুঝিয়ে নেয় অম্বেশা। এতে করে ফালতু কথা শুনে লজ্জাটার আড়াল করা সম্ভব। এক ঘিরে দুই পাখি। বর্ণ সেটি হতে দেয়নি। তার দুহাত দুবাহুতে ঝাঁচিয়ে বিরক্ত হয়ে তাকায়। অম্বেশা আবার ঘাড় তুলে বলে, আমার কথাটা শোনো প্লিজ। অপ্রত্যাশিতভাবে অম্বেশার দুহাত ধরে কোলে টেনে নিল বর্ণ। এত দ্রুত ঘটেছে ঘটনা যে প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ পায়নি সে। অম্বেশার কোমরে দুহাত পেঁচিয়ে বলল, এবার কও, সব কথা শুনব। এসব ফাতরামির মানে কি? কেন শোনা, তুমি জানো না? একবার কাছে এসে পড়ছি, এখন দূরে থাকা মুশকিল। পোলা মানুষের এতটাই দুর্বলতা, এই একটাই। বনের এরূপ আচরণের হতাশার চরম সীমায় পৌঁছে গেল অম্বেশা। আবারও ফিরে আসে তার দেখা মায়া অদ্ভুত টানে। এভাবেই থাকতে বাধ্য। অসহায় হয়ে বলে ওঠে, আমি চাই তুমি পড়ালেখা করো, ভার্সিটি ভর্তি হও। আরেক দফা বিকট হাসে বর্ণ। প্রশ্ন করে, তাই নাকি? এই বুইড়াকালে আমার এখানে ভর্তি নিব? উন্মুক্ত লাইব্রেরির মতো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, যেখানে বয়স আর পেশার কোনো ভেদাভেদ নেই, সকলেই পড়তে পারে। অর্ণাল কথা বলে থামলো অম্বেশা। নিজেকে বেশি সময় দিল না। আহ্লাদি চোখে বর্ণের দিকে চেয়ে বলল, বলো রাখবে আমার এই কথা? প্লিজ না করো না, আমি প্রমিস। আর তোমার কাছে কোনো আবদার করব না। বর্ণ মনোযোগ সহকারে শুনলো বটে, তবে জবাব দেয় নিজের মতো করে, তোমার মাথায় সব আজাইরা বুদ্ধি কেন না হে কও তো? ওই দিন লম্বা সিম্পল স্পিচ দিলা, দায়িত্ব নিবা, আজকে আবার কও পড়ালেখা করতে। কি এগুলো শুরু করছো? না, এইসব তো আমার ভাল লাগে না। না লাগলে নাই,
আমি তোমার ইচ্ছা পূরণ করতে দেখতে চাই। তাছাড়া আমি ইন্টার পাস জামাই নিয়ে সন্তুষ্ট না, আমি চাই সে আমার মতো শিক্ষিত হোক। মানি না, মানব না বলে হাসি আটকাতে ঠোঁট কামড়ে ধরে অম্বেষা। এক শান্ত নীরব চাহনি ছুটে বর্ণ অম্বেষার মুখের দিকে চেয়ে ভাবছে সবকিছুর অস্তে মায়ের কথা মনে পড়ে তার। কতই বা বয়স ছিল তার, এভাবেই না বলা কথাগুলো বুঝে যেত তার মা। এক হাত বুকে অন্য হাত মাথায় রেখে পাগুলো বুঝতে ফেলতে মায়ের কথা মনে পড়ছে। আচমকা কপাল কুঁচকে ফেলে বর্ণ। আশ্চর্য তাকে অম্বেষার মুখপানে। অম্বেষা যেন মন পড়তে জানে। আরো অনেকটা অবাক হয়ে বর্ণের কপালে চুমু খেয়ে বুকে মাথা ঠেকালো অম্বেষা। বলল, দেখো চারদিকে কত পরিপূর্ণতা, সেখানে অতীতের মিষ্টি অনুভব থাকুক, পুরো কোনো স্মৃতি ধরা না দিক। বর্ণ অবলীলায় জবাব দেয়, পোড়া স্মৃতি বেশি ধরা দেয়। তুমি অনেক স্ট্রং বর্ণ, তুমি ভালোবাসা নামক পবিত্র অনুভূতির কষ্ট নামক যন্ত্রণা অনুভূতি থেকে দূরে ঠেলে রেখেছ। বর্ণ হুটহাট চুপ হয়ে যায়। এই তীব্র ঠান্ডায় দেহ মন যেন তার গরম হয়ে উঠেছে, অনুভব করছে অম্বেষা। অন্যদিকে সান্ত্বনা দিতে দিতে তার নিজের যে মা বাবার কথা মনে পড়ে গেছে। বর্ণ প্রশ্ন করে, আর তোমার লাগে? অম্বেষা স্মিত হেসে বলল, আত্মার গভীর সম্পর্ক। আমি আমার মা বাবাকে মিস করি, কিন্তু তোমার সাথে থাকলে অনুভব করি শান্তি লাগে, কষ্ট আসতে চায় না। বর্ণ জবাবে বলে, আমি তো ভালো পোলা না, তারপরও হতে পারে সবার জন্য খারাপ, আমার জন্য না। আমার ইচ্ছে ছিল পড়ালেখা শেষ করে বাবা মায়ের দায়িত্ব নিব, তাদের রাজার হালে রাখবো, সেটা হলো কই। এখন তুমি একান্ত, তুমিই আছো, তোমার সব সকাল্লাদ পূরণ করি, এই আর কি। তুমি পারো আল্লাহর বান্দি, তোমারও পারতে হবে। তোমার ইচ্ছে পূরণ যদি মরেও যাই তাহলেও সারা জীবন অপূর্ণ ইচ্ছায় রয়ে যাবে। বর্ণ ক্লান্ত নিঃশ্বাস ফেলে বলল, পুরোপুরি ফাঁসে ফেলতেছ আমারে। বর্ণের এলোমেলো কথায় দিশেহারা ভাব অর্থ বহন করে, উদ্ঘট শব্দ ব্যবহার করেই জাহির করতে নিজেকে ভাবে হয়তো তার শব্দ এই ধোঁকা অম্বেষা বুঝে নেয়। সে ঠিকই বুঝে, জোর করে তাকে লজ্জায় ফেলানোর প্রকাশ করে আর কি। যদিও বর্ণের এই চরিত্রে হারিয়ে যায়, ভয় হয় তার খুব। ফাঁসায় দিই। বর্ণ শান্ত কণ্ঠে বলল, সেরি মানুষ নিজের দোষ স্বীকার করে না। অম্বেষা নত চোখে জবাব দেয়, এই ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে আমি এক দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করাবো। বর্ণ অক্ষম নির্বোধ এর মতো প্রশ্ন করলো, মতলব? মানে তোমাকে তোমার সঠিক স্থানে নিয়ে দাঁড় করিয়ে আমি আরামে ঘুম দিব? নীরব আশঙ্কায় উঠে বর্ণ, চোখ মুখ একরাশ বিস্ময়, অজানা ভয় বুকে চাপা, কেমন যেন শিহরণ। ঘুমাইবা মানে? বাকি কথা বুঝি না তো আমি। অম্বেষা সুরে বলে, ছুটি নিব। বনের কণ্ঠে বিচলন যেন অন্য কিছু। বলে ওঠে, তুমি কি আমার ফালাই থুইয়া যাওয়ার প্ল্যান করতেছ? বনের প্রশ্নে অম্বেষা বিমূঢ় খানিক। তার কথার অর্থ এমন ছিল না। ভুল বুঝে নিয়েছে বর্ণ। ছেড়ে যাব কেন? গলাস্বর কিছুটা উচ্চ হয় বর্ণের। চেপে ধরে অম্বেষাকে বলল, আমার যাওয়ার কথা আগে কইছিল। তোর একটা গতি কইরা আমি শান্তিতে ঘুম দিব। তুমিও কি একই ফাজলামি শুরু করছো? হ্যাঁ, নাটক কর আমার সাথে, উন্মুক্তি ভার্সিটিতে ভর্তি করবা। এত লায়ক হইতে চাই না আমি, নাটকবাজ বেটি জাতি। তুমি উত্তেজিত হচ্ছ কেন? আশ্চর্য, আমি কোথাও যাব না। অম্বেষাকে ঝাড়া দিয়ে সরিয়ে ফেলে বর্ণ। সরে গেল তার কাছ থেকে। অম্বেষা গোল গোল চোখে চেয়ে মুহূর্তেই রেখে গেছে। অম্বেষা এগিয়ে আসে, বর্ণের বাহু চেপে ধরে বলে, আমি কথার কথা বলেছি বর্ণ, ভুল বুঝছ। আমি ঠিকই বুঝছি তোমার মতলব খারাপ। বোকা ছেলে তুমি। ছেড়ে যাওয়ার কথা হলে তোমার জন্য এত কিছু করতাম। বর্ণ রেগে গেল, তোমরা সবই এক, ধান্দাবাজ। অম্বেষা বর্ণের দুহাত চেপে ধরে শক্ত করে, ঠান্ডা হও, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে, কখনো। সরো, তুমি একটা পাগল। আমি বলতে চেয়েছি তোমার জীবনে অপূর্ণতা কেটে যাবে আর আমি শান্তি পাবো। তারপর তুমি স্বামীর দায়িত্ব পালন করবে আর আমি বসে বসে খাবো। বর্ণ, তুমি এতটা নির্বোধ। শান্ত হওয়ার সময় নিয়ে নিজের মতো করেই মুখ থমথম করে কিছু মুহূর্ত ধীরে ধীরে স্বাভাবিক হয়ে বর্ণ ঠোঁট চেপে মাথা নুয়ে, ভাত দিব? দাও। মকলিস মাতাব্বরের দোকানে কিছুটা দূরত্বেই দাঁড়িয়ে রয়েছে অম্বেষা। পরনে বর্ণের দেওয়া কালো বোরকা, ব্যাগে কাঁধে চেপে সামনে এগোতেই বর্ণ সোজা হয়ে দাঁড়িয়ে আলাপ করছে মকলিস মাতাব্বরের সাথে।
অম্বেশের ওপর কঠোর আদেশ, কোনোভাবে সীমানা পেরিয়ে দোকানের সামনে দাঁড়াতে পারবে না। অন্যদিকে বর্ণ তীক্ষ্ণ দৃষ্টি মুখলেস মাতাব্বরের দিকে চেয়ে বলল, দক্ষিণ ঘরের স্টিলের আলমারির ডয়ারে আমার সার্টিফিকেট সহ দরকারি কাগজপত্র আছে, বাইর কইরা আয়না দেন। একটা আদেশপূর্ণ কণ্ঠ। মুখলেস সাহেব নমনীয় দৃষ্টিতে তাকান, ঠান্ডা সুরে বলেন, এডি দিয়া কি করবি? বর্ণ স্পষ্ট গলায় জানায়, এত কৈফত দিতে পারবো না। মুখলেস মাতাব্বর চোখ নামান, এক লম্বা দীর্ঘশ্বাস ফেলে আবারও প্রশ্ন করে, কেন লাগবো হুনি? বর্ণ কপাল কুঁচকে বিরক্তি ভঙ্গিতে বলে, শশা নিয়ে নিয়া জ্বালামো। শান্তি, জলদি করেন, হাতে সময় নেই। মুখলেস সাহেব উঠে আসলেন দোকানের বাহিরে। এক পলক বর্ণের দিকে তাকিয়ে আবার অম্বেশের দিকে চায়। চাবির গোছা নিয়ে চলে গেলেন ওপরে। পুরনো আলমারি, পুরনো ঘর, তেমন কিছুই নেই। স্টোর রুম বলে গণ্য হয়েছে এখন। বর্ণের মায়ের সেলাই মেশিন পরে নষ্ট হয়ে গেছে। স্মৃতি বলতে কিছুই নেই এখানে। কাগজের ভিড় জমে আছে যেন উচ্চ মাধ্যমিকের অবধি। সব কাগজ অক্ষত, ফাইল বোঝা করে রেখে দিয়েছে। বর্ণের দিকে এগিয়ে দিতেই ছো মেরে নিল তা বর্ণ। কোনো রকম কোনো কথা না বলে উল্টো ঘুরে হাঁটতে শুরু করেছে। অম্বেশা প্রশ্ন করে দিল। দুজন দুপাশে হাঁটতে হাঁটতে বর্ণ জবাব দেয়, দিব না কেন? না দিলে আবার কেমন ঘটাই দিতাম বলে হাসে বর্ণ। ফাইলে ময়লা ঝাড়ছে নিজের হাতে। তার হাসিতে অম্বেশা স্মিত হাসল। ভর্তি কার্যক্রম শেষ করে বেগ পেতে হয়নি তাদের। অম্বেশা কাজের পাশাপাশি বর্ণের মুখপানে চেয়েছিল একটি সুখী মুখ, যেন আড়ালে কোনো খুশি উদযাপন করছে। হুট করে বর্ণ বলে উঠল, আহ ফুচকা খাই। প্রসারিত হাসে অম্বেশা। কোনো কথা না বলে স্মিত জানালো তার সাথে। ফুচকা স্টলের পাশাপাশি বসে দুজন। আজকে বাড়িতে গিয়া হিসাব করবো, বুঝছো? আমার তো সামনে মাস থেকে কাম শুরু, আর বই খাতা কিনা লাগবো। হাতে কিছু টাকা আছে, হইয়া যাইব না? তারপরও ওই ভার্সিটির বেতনের লাইয়া টাকা রাখতে হইব। ঘরের খরচা পাতি তো আছেই। একটা হিসাব করলে মাস শেষে ঝামেলায় পড়তে হইব না। ছোট একটা ছেলে এসে ফুচকা দিয়ে গেল। ইতিমধ্যে অম্বেশ একটি ফুসকা নিয়ে বর্ণের মুখে পুড়ে দিল। হুট করে কিংকর্ত বিমূর বর্ণের চোখ বিশাল আকৃতি ধারণ করে। অম্বেশ এসে বলল, হয়েছে হিসাবে পুরুষ, আপনি এবার থামুন। সামনে যা হবে দুজন মিলে সামলে নিব। আপনি অস্থির হবেন না। কোলাহলপূর্ণ শীতের সন্ধ্যা শহরের বুকে। মাথার ওপর হলুদ ল্যাম্পপোস্টের আলো প্রজ্বলিত। কোনো প্রকার ফুসকা গিলল বর্ণ। বলল, আমি আমার বাপের জন্মেও ভাবি নাই আমি বর্ণ এসব করব। এত চিন্তা কর্ম সব তোমার দোষ। অম্বেশ অবাক সুরে প্রশ্ন করে, দোষ? আমি যেই ছনে যারা বাউন্ডুলের ছেলেটাকে মানুষ করেছি সেটাই দোষ? ওই জীবন বহুত ভালো আছিল। ও তাই নাকি? ভুল নাচিয়ে বলে অম্বেশা সরাসরি বর্ণের চোখে চেখে। এরপর কফি খামুনে। টাকা থাকলে খালি উড়াইবার মন চায়। অম্বেশার কানে তুলো না এইসব কথা। বর্ণের দিকে চেয়ে বলল, গত রাতে আমাকে হারিয়ে ফেলার ভয়ে তোমাকে ঘিরে ধরেছিল, তাই না? প্রশ্নটি মস্তিষ্ক গিয়ে তৎক্ষণাৎ লাগলো। দু চোখ তুলে তাকায় অম্বেশার দিকে, সুশ্রী মুখমণ্ডলের দিকে। এখানে একরা আছে সুখ খুঁজেছে বর্ণ, অথচ অম্বেশা আজ করতে দেয়নি। আকস্মিক বর্ণ মুখ তুলে অম্বেশার দিকে এগিয়ে আসে। স্থান পরিবর্তনে তোয়াক্কা করল না। সরাসরি কানের কাছে উত্তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, কি ঠান্ডা পড়া নসিব আমার। তোমার পীড়িতের জ্বালায় আটকা পড়া এখন আমি প্রেমে ডুবা শুরু করছি। কি দিনকাল আইলো আমার জীবনে। শুরু করছি পর্ব 30। সময় মানুষকে বদলায় আত্মা। ছন্নছাড়া ছেলেটি মনোযোগী গঠন, পৃষ্ঠার পর পৃষ্ঠা পাঠ করছে নিঃশব্দে। আগ্রহ চরম, যেন নতুন জগতে ভাসছে। বই পৃষ্ঠাগুলো চোখের সামনে তুলে ধরতে অন্ধকারের মাঝে আলো খুঁজছে প্রতিনিয়ত। মশাই আমাকে হলুদের কৌটা দেওয়া যাবে? মেয়েলি কণ্ঠ কানে এলো, তবে মস্তিষ্কে ঢুকলো না। বর্ণ এখন জ্ঞানের সঞ্চয় কুড়োচ্ছে। ছন্নছাড়া থেকে নব্য পাঠক হয়েছে। প্রাথমিক সমাজ বিজ্ঞানের বই মুখের দিকে বিছানায় বসে অম্বেশার কথার বিপরীতে স্ফুট স্বরে অম্বেশা গলা উঁচু করে বলে, কি হলুদের কৌটাটা এগিয়ে দাও, রান্না দেরি হচ্ছে। বর্ণ অমনোযোগী ভঙ্গিতে উঠে দাঁড়ায়। বইয়ের মুখ গুজে হাঁটতে লাগলো তাকের দিকে, হাতড়ে বয়ম খুঁজে, তবে দৃষ্টি সেখানে নেই। অম্বেশা নীরব দেখছে কার্যকলাপ। হুট করে একটা বয়ম তুলে অম্বেশার দিকে এগিয়ে বলে, নাও। অম্বেশা চেয়ে রয় বর্ণের বয়মের দিকে। বর্ণ বিরক্তিতে, লাও না মিয়া।
লনাকের লেগা। অবশেষে অম্বেষা বনের হাত থেকে নিয়ে জবাবে বলল, আজ হলুদের পরিবর্তে চিনি দিয়ে তরকারি রান্না হবে। কি ভয়ঙ্কর মজার ব্যাপার। যাক বাবা, নতুন টেস্ট পাবো। কলম কামড়ে বর্ণ অপরিষ্কার স্বরে জবাব দেয়, ভালোই হইব। অম্বেষা তড়াক করে উঠে দাঁড়ায়। ধ্যান হারিয়ে থাকা বর্ণকে টপকে গিয়ে হলুদের কৌটা নিয়ে আসে। তরকারি অল্প আছে বসিয়ে আবার উঠে দাঁড়ালো। বনের হাত থেকে বই কেড়ে নিয়ে তৎক্ষণাৎ ক্ষুধার্ত বাঘিনীর মতো কলমটা চিবিয়ে খাচ্ছে। সেটি অন্য হাতে সরিয়ে দিল। কপট তেসা সুরে বলল, বর্ণচন্দ্র বিদ্যাসাগর, আপনি এবার থামুন। এমন চললে থাকলে সংসারের আর বউ দুইটাই বনের জলে ভেসে যাবে। এবারে হুঁশ ফিরে বর্ণের চরম বিরক্ত বই কেড়ে নেওয়ায়, সাথে কলমটাও যেন সবকিছু লুট করে নিয়েছে। তার জবাব দিল, তোমার লইয়া আমার এমনিও মাথা ব্যথা নাই। আপন সুখে ভাইসা যাইতে পারো, তা তো নাই। জ্ঞানের আলো ফুটলেই বইয়ের টাটা বাই বাই। তোমার পড়ালেখা করানো যাবে না, বুঝতে পেরেছি। নিজের গর্তে নিজেই ঘুরছি। আমি সব বুঝতে পারছি না কি করবে। বনের লেখাপড়া আগ্রহ দেখে খুশি হবে নাকি অতি আগ্রহ বর্ণকে কপালে চাপড়ে বই নিজের কাছে রেখে বসে। পারলে রান্না করতে বলল। শব্দ সামারই। বর্ণ ও অম্বেষার পাশে একটি বিস্কিটের প্যাকেট নিয়ে হালকা পাতলা ডোজন করতে করতে বলল, পুরুষ হালকা পাতলা ভোজন করতে করতে বলল, পরশু ক্লাসে গেলাম না, ওই দিন একটা সুন্দরী ম্যাডাম দেখছি, পুরো মাখনের মতো। আমি তো এক দেখায় ফিট খেয়ে গেছি সেমরি। আচমকা হাতের গরম অনুভব করলো বর্ণ, সাথে অগ্নিচক্ষু। হাতের দিকে চেয়ে দেখলো খুদনির কিছুটা অংশ তার দিকে চেপে ধরছে অম্বেষা। আঘাত করেছে বুঝতেই থমথম গলায় বর্ণ শ্বাসে উঠল, আমার এসব বাজে কথা শুনলে হাত পড়ানো দ্বিধাবোধ করবা না। বর্ণ আরও সুযোগ পেয়ে বসে, হাত এগিয়ে অম্বেষার মুখ টেনে আনে নিজের দিকে। ডান গালে শক্ত করে চুমু খেয়ে বলে, আদর তোমারে করতে চাই, কিন্তু দিলফাল পারে ওই ম্যাডামের লেগে কি করতাম। হাতের সাজে কিছুটা নিজের গাল মুছতে মুছতে অম্বেষা চরম বিরক্তিতে হিংসা নিয়েই বলল, মনটা বের করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়ে আসো। এখনই যাবো? অম্বেষা চোখ পাকিয়ে চেয়ে জবাব দিয়ে, যাও। বর্ণ তোয়াক্কাহীন আস্ত দুটো বিস্কুট মুখে পুরে বলল, থাক, কালকা চামনে ভালো মতো পানিতে ধুইয়া ভাসাই দিমনে। তর্কে জড়ানো বেকার। বুদ্ধিমতী স্ত্রীর মতো চুপ করে গেল অম্বেষা। বর্ণ বাহানা খুঁজছে তাকে জ্বালানোর। বর্ণ বলল, কথা কও বউ, আমি কি ওই ম্যাডামের বিয়ার প্রস্তাব দিব? দাও, তারপরে তোমারে গণধোলাই দেওয়ার ব্যবস্থা আমি করব। বর্ণ হেসে ফেলে। তার রূপ বদল দেখে এমনিতেই থাকো সবসময়। উজ্জ্বল দৃষ্টি ছুঁড়ে অম্বেষা জবাব দিল, বর্ণের বহুরূপ প্রতিরূপে আমার জীবনে আসা লোকটি সেরা। তুমি সবসময় এমনিই থেকো। আমি ওই বর্ণকে বর্ণহীন সারা জীবন একটা কামের সেরা হিসেবে দেখছি। আমগো বাড়িতে ওরে ভাই বইলা দাম দিমু অসম্ভব। মোটা ফ্রেমের কাচু চশমা মুছতে মুছতে হাত জোড়াম থামে মোসুকলেস মাতাব্বরের। তার কতই বা রাগ দেখাবে, কত চেঁচামেচি করবে তার এই সন্তানের সাথে। ক্লান্ত তিনি অমেশেষে চেয়ে বললেন, মুখ দিয়ে ভালো কথা বাইর হয় না না? দরকার পড়লে মুখে তালা মায়েরা রাখ। বাবা তাচ্ছিল্য করে হাসলো যেন জনি। বলল, আপনি এসব কথা কন, আপনার মুখে সব মানায় না আব্বা। নিজে জুলুম করছেন, আবার নিজেই ভালো সাজেন। দুই মুখে সাপ আপনি। মলিন মুখে রাগান্বিত হয়ে ওঠে মুখলিস মাতাব্বর। ভারী গলায় বলে, তুই আমারে কইবি আমি কেমন মানুষ? আমি জানি আমি নির্ভয়। সরাসরি বাবার সামনে এসে বসলো। উচ্ছ্বাসে গেছে বহু আগেই। বিয়াদবিতার চরম সীমায়। বলল, বর্ণামগো বাড়িতে একটা কামের পোলা আসিল। আমি আম্মা আপনি ওরে কামের পোলার মতোই রাখছি। খাওয়ার সময় খাওয়ান দেন নাই, টাকা দেন নাই। আপনার থেকে শিখছে এগুলা। রুহ কেঁপে ওঠে মুখলেস মাতাব্বরে। তারপরে মানুষের মনে জিদ, জিদ তো থাকবেই। জনির কথাই বিপরীতে বলে, ওর পরীক্ষার আগে যে তুই ওর বই ছিঁড়া লাইতি, তোর মা ওরে খাওয়ান দিতে চাইতো না, আমি কি জানি না? আমি ওরে শাস্তি দেওয়ার হইলে আমি ওর খাওয়া বন্ধ রাখতাম। জনি আবার হেসে জবাব দেয়, আপনারা কন্যা বাপ মা থিকা পোলাপান শিখে আমিও ছোটবেলা থেকে শিখছি, হুমছি আপনা কোথায় গা। এতই যখন বুঝোস তাইলে তো তোর ওর প্রতি মায়া হওয়া উচিত ছিল। জিদ কেন? কারণ আপনার মনে ওর লাগে এখনো মায়া আছে। প্রথম পোলা তো প্রথম রক্ত, লুকাই ছাপায় রাখেন দরদ। ওই ভুল করলে
ওর ভুল আপনার চোখে চাপায় না। এলাকার মাথায় জানে বর্ণ আপনার পোলা, এই কারণে কেউ সাহস পায় না ওরে কিছু কওনের। আমার ওপরে থাকে ওই সব সময়, আমি কেন ওরে ঝুঁকমু? আমি বরাবরই হক, আমার ওই হক সব কিছু উল্টে আমার চেয়া বেশি ক্ষমতা ও দেখায়। ওই একটা বাটপার। চোখ মুখ কঠিন রূপ ধারণ করে জনির, এক ঝাঁক আক্রোশ কণ্ঠে ভীষণ মেজাজ। মোকলেস সাহেব কিছু সময় চেয়ে রইল এই অহংকার অগ্নিমূর্ত ধারণ করা ছেলের দিকে। কণ্ঠস্বরে প্রশ্ন করলো, বর্ণ আমার নকল পোলা? জনি তৎক্ষণাৎ উত্তর দেয়, বর্ণ বাতিল পোলা। বর্ণ তোর আগে এই দুনিয়াতে আইছে, তোর মায়েরে আমি লুকাইয়া বিয়া করছি কারো সম্মতি ছাড়া, কেউরে জানানি ছাড়া। তোর জন্মের খবর কেউ জানতো না। বর্ণের মায়েরে আমি বিয়া করছি এলাকার মানুষের জানাইয়া খাওয়াইয়া। বর্ণের জন্মের সময় এলাকায় একটা ফকিরও নাই যে মিষ্টি খতিকা বাদ পড়ছে। জনি বাবার এমন নিঃশব্দে বলা কথাগুলো শুনে চুপ হয়ে গেল। বুঝছস কি বুঝাইছি? সময় নিয়েছে জনি জবাব দেওয়ার জন্য। লম্বা নিঃশ্বাস ফেলে বলে, এসব বুঝানোর কোনো লোভ বা লক্ষণ আমার নাই। আমি দেখতেছি না আব্বাজান, আমি দোষী হলেও আপনিও দোষী। পাপি হিংসা আপনার থেকে শিখছি, জিদ অহংকার সবই আপনার থেকে পাওয়া। আর তোর আমার মায়ের দোষ, আপনার মতো একটা বেটার প্রেমে পড়া বিয়া করছে। আচ্ছা, তোর মা যে বনের খাওয়ানোর কষ্ট দিতেও মারছে, আপনার পেটের পোলা আপনারই হয়, এইটা দুনিয়ার রীতি। পরের পোলা তো সবসময় বোঝা হয়। আমার মায়ের দোষ থাকলে এটা দোষের মধ্যে পড়ে না। মোকলেস মাতাব্বর সূক্ষ্ম ঠোঁটে চেয়ে হাসি রেখা ফুটে আবার মাথা দুলিয়ে বলেন, এই ঘর পাপীদের ঘর, পবিত্র আছিল বর্ণের মা, আমার মা আর বর্ণ। আজকে আমার মা থাকলে তোর মা আর তুই এই বাড়ির ত্রিসীমানায় পাড়া দিতে পারতি না। জনি উঠে দাঁড়ায়, অহংকারে টুইটুম্বুর হয়ে বলল, ভালো হয়েছে মা আর বনের মা ময়রা ভূত হইয়া গেছে। আফজাল মিয়ার কোমরে প্রচণ্ড ব্যথা। সাব্বিরকে পাঠিয়েছে আফজাল মিয়ার স্ত্রী মালিশের জন্য তেল আনতে। সদর দরজায় হুট করে মোকলেস মাতাব্বরকে দেখে কপাল কুঁচকে ফেলে। মোকলেস মাতাব্বর অস্বস্তি নিয়ে এগিয়ে আসে, হেসে সালাম দিয়ে রোকিয়া বেগমকে, আসসালামু আলাইকুম আপা। রোকিয়া বেগম কিছুটা স্মিত হেসে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আমি তো ভালোই আছি। আজ আপনি হঠাৎ আমার আঙিনায়? সরাসরি একটু বিব্রত বোধ করে মোকলেস। দৃষ্টি তুলে বাড়ির দিকে তাকালো একবার। রোকিয়া কেমন যেন তাকে দেখে আবারও প্রশ্ন করেন, কি হয়েছে ভাইজান, কাউরে খুঁজছেন? মোকলেস মাতাব্বর আমতা করে বলে, বর্ণ কি বাড়িতে আছে? রোকেয়া কপাল ভাঁজ করে দৃঢ় দৃষ্টিতে। তিনি এবং আফজাল মিয়া সবটাই জানে বর্ণ এবং তার অতীতের ব্যাপারে। অতীতে সব কিছু লুকায়িত। মৃদু কণ্ঠস্বরে বললেন, না কামে গেছে। আর থাকলেও রোকেয়া বেগমকে থামিয়ে মোকলেস বলে, ওর বউ আসেনি। অমেশা বারান্দায় কাপড় শুকাতে দিচ্ছে। নিচে চোখ যেতেই মোকলেস সাহেবকে দেখে চিনতে বিন্দুমাত্র ভুল করেনি। অবাক হয়ে দেখে তাকে, সে এখানে কি করছে? ঘুরপাক খাচ্ছে প্রশ্ন। কাপড় ধরতে টানতে শুরু করলো দ্রুত হাতে। উদ্দেশ্য নিচে যাবে, অন্যদিকে রোকেয়া বেগম বলে, আছে। খানি গাঢ় কণ্ঠে মোকলেস সাহেবকে উদ্দেশ্য করে রোকেয়া বলে, দেখা করুন যাইব না, বর্ণ জানলে সমস্যা হবো। বউরে কারো লগে দেখা করা নিষেধ। মোকলেস মাতাব্বর ব্যাপারটি যদিও আজ পেয়েছেন, তারপরেও এসেছেন। সে নিজেও জানে না কিসের টানে আফজাল মিয়ার সাথে তার পরিচয় অনেক দিনেরই। দেখা সাক্ষাৎ হতো প্রতি জুম্মার দিন। বর্ণের আশ্রয় দেওয়ার মতো সেটিও কমে এসেছে। নীরব দূরত্ব অনেকটাই চুপি ছেড়ে দাঁড়িয়ে মোকলেস সাহেব হুট করে মেয়েলি কণ্ঠস্বরে এসে বলল, আসসালামু আলাইকুম। আপনি এখানে? মোকলেস সাহেব মুখ তুলে তাকায়। কাপড় টেনে এনে বলে, দাঁড়িয়ে আছে অম্বেশা। নিচে নেমে এসেছে রোকেয়া বেগম কে উদ্দেশ্য করেই বলে, এই বউ ভরা সন্ধ্যায় বাইরে আইসো কেন? তোমার জামাই জানলে চেতব। অম্বেশা ম্লান হেসে জবাব দেয়, কোনো সমস্যা নেই চাচি, বলে মোকলেস সাহেবের দিকে তাকালেন। এতক্ষণ সুযোগ পাচ্ছিল না, অবশেষে সালামের জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু কথা কইবার আইছিলাম, তোমার কি সমস্যা হইব?
অম্বেশা চোখ নামিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে জবাবে বলে, আসুন, ঘরে আসুন। মোখলেস সাহেব একাধারে হাত নাড়িয়ে বারণ করার ভঙ্গিতে, না না, ঘরে আমু না, আমি এই দিকেই ঠিক আছি। আপনি মুরব্বী, দরজা দাঁড়িয়ে থাকবেন, খারাপ দেখায় সেটা। দ্বিধাদ্বন্দ্বে ভুগছে অম্বেশার আবদারে অবশেষে আসলেন মুখলেস সাহেব। মুখলেস সাহেব ঘরে এসে আশেপাশে চোখ বুলে দেখলেন পুরোটা ঘরে শান্তি শান্তি ভাব। বনের দু একটা শার্ট ঝুলছে, একদিকে অন্যদিকে রান্নার সামগ্রী, চা করাই ছিল। অম্বেশা দ্রুত এক কাপ চা এগিয়ে দিল মুখলেস সাহেবের দিকে। এত তামঝাম করার দরকার নাই, আমি কয়টা কথা কমু জামুগা। অম্বেশা খাটের এক কোণে দাঁড়িয়ে স্মিত হেসে বলল, আমাদের ঘরে আপনি প্রথমবার এসেছেন, খালি মুখে ফিরিয়ে দেয় কিভাবে? অম্বেশার হাসি নিষ্প্রভ, বুঝতে অসুবিধা হলো না মুখলেস সাহেবের। প্রশ্ন করে বসলেন, তুমি মনে হয় সব জানো, তারপর এত সুন্দর ব্যবহার। আমি একতরফা শুনেছি, তাই বিচার করছি না আপনাকে। মুখলেস সাহেব হাসলেন, চায়ের কাপ তুলে নিলেন, এক চুমুক দিয়ে বললেন, একতরফা যাই হুনছো সত্যি হুনছো, কোনো ভুল নাই। হয়তো আমাদের মধ্যকার অনেক কিছু আমার অজানা। মাথা টুপি খুলে নিলেন মুখলেস মাতাব্বর, আরেক চুমুক দিলেন চায়ে। দুর্বল হচ্ছে ধীরে ধীরে, বয়সের সাথে সাথে মলিন হয়ে আসছে সবটাই। মা গো, বেটা লোকের শরীরে যতদিন শক্তি থাকে ততদিন নিজেকে রাজা ভাবে, যা ইচ্ছা তাই কইরা বেড়ায়। মরা দিন ঘনায় আইলে তখন পুরান পাপের কথা ভাইবা দুর্বল হইতে থাকে। আমি হইছি এমন। অম্বেশের বিপরীতে কি জবাব দিবে বুঝে উঠতে পারল না। আমি জনিরে বিদেশে পাঠানোর ব্যবস্থা প্রায় কইরাই ফেলাইছি, এতে কইরা ওয়ও মানুষ হইব, তোমরাও শান্তিতে থাকবা। অমেশা সময় নিয়ে ধীরে জবাব দিল, জিতার ভবিষ্যতের ভালোর জন্যই হবে। আবার নীরবতায় ডুবে গেল মুখলেস সাহেব। ক্ষণে ক্ষণে কি যেন ভাবলো। আতপাকা চুলে পাপড়ি পিটপিট করে সূক্ষ্ম ঠোঁট জোড়া ভিজিয়ে নিল। বাঁচা মরার তো কোনো ঠিক নাই, তাই তোমারে কয়টা সত্য কইবার চাই। আমি জানি বনেরে আমি এগুলো কোনোদিনও কইতে পারবো না, তাই তোমারই কইতাছি। কেমনে কমু, করো যে মুখ নাই। আমার স্বাভাবিক স্বরেই বলে উঠল অম্বেশাকে, বাঁচা মরা খোদাতালার হাতে। কিন্তু আপনি চাইলে মনের কথা বলে নিজেকে হালকা করতে পারেন। আমি শুনবো। আপনাকে বিচার করব। এক প্রকার স্বস্তি অনুভব করলো মোখলেস মাতাব্বর। বলতে লাগলেন, বনের মায়ের অল্প বয়সে বিয়া করছিলাম, তখন বয়স ওর 16। বনের নানাই ভ্যান চালাইতো, মায়ের পছন্দে আনছিল আমার বিরুদ্ধে বিয়া করাইয়া। আমার চেয়েও বেশি আমার আম্মাজানের পছন্দ হয়েছিল বনের মা রত্নারে। ভালোবাসতো নিজের মাইয়ার মতো। গরিব ঘরের মাইয়ার প্রতি মায়ের অনেক টান ছিল, কিন্তু আমি সংসারে শান্তি পাইতাম না। আমার বন্ধু পরিচিত সবাই জনির মার লগেই চিনত আমারে। পরিচয় 1 বছরের গোপনে বিয়া করছিলাম জনির মারে। তখন বনের বয়স 4 হইব, কেউ জানতো না এই খবর। জনির মায়েরে বাড়ির কেউ আসিল না, একটা ছোট বোন আসিল, এটাও ভাড়া বাড়িতে থাকতো। ওরা 3 জন, আমি যাইতাম মাঝে মধ্যে। রত্না যখন রোগ হইল, ডাক্তার কইছে বেশি দিন বাঁচবো না। এটা জনির মাই জানতে পাইরা আমারে জোর দিতে থাকে। আমার ওই বন্ধুর লগে আবার জনির খালার বিয়া হয়েছে। আমার মা এক পরিচিত মানুষের মাধ্যমে জানতে পারে আরেকটা বিয়া করছি। আমার মা অস্থির হইয়া যায়, অশান্তি শুরু হয় জনির মায়ের ছাইরা দল লেগা। কিন্তু ততদিনে আমার ওই ঘরে এক পোলা আছে। এই সংসারের ঝামেলা, আমার মা হার্ট অ্যাটাক করে মরল। আর আমার মায়ের ও দোষী, খুনি আমি হইলাম আর কি। অম্বেশার চোখ ছলছল করে ওঠে, ফেলছে মুখলেস মাতাব্বরে অনুশোচনা করা হৃৎপিণ্ডের দিকে। সত্যি কইতে আমার রত্না আর বর্ণে লেগে কোনো টান ছিল না। আমি আসছিলাম অমানুষ, মানুষের মতো 2টা কথা কই নাই মা পোলার লগে। কোনো আবদার পূরণ করি নাই। মা পোলারে ঘর থেকে সারাদিন খোটাই শুনাইতাম। রত্না জানিয়ে আমারে খুব ভালো পাইতো, কিন্তু আমি ওরে চাইতাম না। আমি ওই শান্তি পাই নাই সেই সময়, কিন্তু তার জন্য ওদের জুলুম করছি, আর তার শাস্তি আমি পাইতাছি। এর লাগা তোমার কাছে মাফ চাইতে আইলাম, তুমি ওর বউ বলে হাত জোর করে মুখলেস মাতাব্বর। অম্বেশা এক দৌড়ে 1 গ্লাস পানি এনে ধরিয়ে দিল তার হাতে। তার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে জল। অম্বেশা নিজেকে দমাতে পারেনি, বলল, আমি ওর স্ত্রী হয়ে বলছি, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, নিজে ক্ষমা চাইতে এসেছেন, এটাই আসল, এটাই মানুষের বাহ্যিক রূপ। আগের চেয়ে এখন অনেক ভালো আছে বর্ণ, অনেক। আমার ওপরে কি অনেক জিদ ওর?
ও এসব কিছুই ভাবে না, ও সংসারে ব্যস্ত। আমাকে বুঝিয়ে বলবো, আপনি নিশ্চিন্তে থাকুন, নিজের যত্ন নিন। চা ঠান্ডা হয়ে গেছে। অম্বেষা গরম করে দিতে চাইলেও মুখলিক মাস্তাব্বর বারণ করে। বর্ণ আসার সময় হচ্ছে, এখন বেশিক্ষণ থাকা যাবে না, তাই দ্রুত গেলেন। অম্বেষা সাব্বিরকে ডেকে বলে, ওনাকে দেখে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে এসো। আর হ্যাঁ, উনি যে এসেছিলেন এটা তোমার ভাইজানকে জানিও না। সাব্বির মাথা দোলায় এর জবাবে, ঠিক আছে ভাবি। বর্ণ রাত 8টার দিকে ফিরে বাড়ি ফিরে চোখ পড়লো আধ খাওয়া চায়ের কাপের দিকে। লক্ষ্য করে কিছুটা বলল না। অম্বেষা কাগজ ছড়িয়ে একটি অ্যাসাইনমেন্ট লিখছিল। বর্ণকে দেখে উঠে চা চুলায় বসাতেই পলিথিন মোড়ানো কাগজের প্যাকেট থেকে গরম গরম পুরি দেখতে পায়। প্লেটে নিয়ে বিছানার উপর রাখতে বর্ণ বেরিয়ে আসে হাত মুখ ধুয়ে। বিছানায় পা গুটিয়ে বসে প্রশ্ন করে, কেউ আইছিল নাকি? আচমকা আটকে ওঠে অম্বেষা, ভয় হয় তার। সাব্বির কি তাহলে বলে দিল? তারপর সে মাথা নাড়ায় বলে, না তো। তো চায়ের কাপ কেন? আমি খেতে পারি না। বর্ণ পুরি মুখে দিয়ে বলল, তুমি তোমার স্বামী ছাড়া খাও না। ও না, খাইছি। অ্যাসাইনমেন্ট করতে করতে মাথা ধরেছিল। বর্ণ তেমন ভুরুক্ষেপ না করে জবাব দেয়, যখন না খাইতে মন চাইবো খায়া লইবা, আমার লেগে অপেক্ষা করার দরকার নাই। এলাও পুরি খাও। কিছুটা স্বস্তির শ্বাস ফেলে অম্বেষা বলল, তুমি খাও, আমি কাগজ গুছিয়ে নেই। কাজ শেষ করে বসলো বর্ণের পাশে। বর্ণ অম্বেষার ফোনে পাশে রেখে অম্বেষাকে কোলে মাথা রেখে অকপটে হাত টেনে নিজের মাথায় রেখে বলল, কাল নাগিনি আমার চুল টেনে দাও, আজকে অনেক খাটাখাটি গেছে, তেল দিয়ে দিই। না না, অস্থির লাগে, তুমি চুলি টানো। অম্বেষা কথা না বাড়িয়ে চুল টানতে শুরু করে। আচমকা উঠে গেল বর্ণ। 1 মিনিট ঠাই রইল নিজ জায়গায়। প্যান্টের পকেট থেকে একটা কাগজ বের করে বলল, এই তোমার লেগে আনছি, দেখো। আমার একজন কইল কম্পিউটার কোর্সের কথা, শিখা ফেলাও, তোমার ভবিষ্যতের লেগা ভালো, বেশি টাকা লাগবো না, আমি দিমনে। তোমার লেগা রক্ত পানি তুমি আমার লেগে রক্ত পানি করতেছো, আমি এইটুকু তো করতেই পারি। আজকাল বনে ছোটখাটো চিন্তায় বড্ড ভালো লাগে অম্বেষার, যেন তার ভাবনার সমস্তটা ঘিরে শুধু অম্বেষার বসবাস। আপনি শিখবেন না, শুধু আমি ভালো চাকরি করলে হবে? আরে বেটা, এক ঢিলে 2 পাখি মারমো, তুমি শিখবা, আমারই শেখাবা। আচ্ছা, আপনি সার্টিফিকেট কোথায় পাবেন শুনি? বন চোখ টিপে জাল বানামো। বনের কাজে চাপড় দিয়ে অম্বেষা ভুলে ওঠে, শুধু বাটপারি করার চিন্তা। বর্ণ আবারও মাথা হেলিয়ে দেয় অম্বেষার কোলে। চোখ বুঝলো অবলীলায়, ভারী নিঃশ্বাস ওঠানামা করছে। বক্ষ যতক্ষণে দুহাত আলগোছে চুলের গভীরে। আমি ভালো কথা কওয়ার মানুষ না, কিন্তু আজকাল মন চাইলো কয়েকটা ভালো কথা তোমারে কই। আজকাল তুমি অনেক বড় একটা ভুল করছো, যেটা আমি জানি, কিন্তু তোমারে বকমো না। কি ভুল করছো? কারে চা খাইছো বুঝে লও। দ্বিতীয় ভুলটা জানি না হয়, সাবধান করলাম। অম্বেষা ঢোক গিল, ঠোঁট ভিজিয়ে নিল। বর্ণ বলল, আমি দুনিয়ার সব মানুষের মতো বড়লোক হইবার চিন্তা করি না, করতেও চাই না। আমি ফকির থেকে অধিপত্য বিস্তার করতে চাই, এটা আমার জিন্দগির আজব শখ। আমার লগে যেহেতু চিপকাই গেছো, তাহলে তোমারে কই, আমার থেকে 5 বছর পরেও এই ঘরেই থাকো, এনেই বাসুম। প্রয়োজনের চেয়েও কোনো সকাল্লাত আমগো থাকবো না, বাইরের জগতের লগে আমগো কোনো মিল থাকবো না। আমার বদলে চাইবা না, আমি তোমার ওপরে কোনো জুলুম কাটাতে চাই না। মরার আগ পর্যন্ত আমি নিজেরে রাজা ভাবি, তুমিও নিজেরে রানী ভাবা শুরু করো, আর ওই সব লোকের কথায় কান দিও না। এই পর্যন্তই ছিল পর্ব 30। এখন শুরু করব পর্ব 31, আর 31ই হচ্ছে আমাদের শেষ পর্ব বা সমাপ্তি পর্ব। একটা ছিল রাজা, একটা ছিল রানী। রাজাটা ভীষণ দুষ্টু ছিল, রাগে নাকের ডগায় থাকতো। আর রানী ছিল ভীষণ চুপচাপ, একদম শান্ত। রাজা যখন ডাক করতো তখন রানী তার মাথায় হাত বুলিয়ে দিত। তারপর সে রাজাকে একটি সুন্দরী পরী এসে পুটলি করে নিয়ে চলে যেত। ঠোঁট গোল করে প্রশ্ন করছে এসব শুনে তার লুকায়িত উপহার নিয়ে আসতো, আর রানী সেই উপহার দেখে খুব খুশি হতো। রানী নিজ হাতে রাজাকে খাইয়ে দিত। অনেক অনেক দিন পর রাজা রানীর ঘরে একটি রাজপুত্র আসে। এই রাজপুত্রটি রাজার চেয়েও ভারী দুষ্টু। জানো রাজপুত্রের নাম কি? ঠোঁট গোল করে প্রশ্ন সুরে কু অর্থ কি? জবাবের আদরে কণ্ঠে, ওই রাজপুত্রের নাম হলো বর্ষণ। সময় 2028 সন, মানে ভবিষ্যৎ আর কি।
চিৎচিৎ সরলকাল কেটেছে জীবন প্রবাহে, উত্থান পাথান স্রোতের ভেসে চলেছে মায়াবী নগরীর অন্তরালে। পরিবর্তন এসেছে শাখা প্রশাখায়, বটবৃক্ষের ভিত্তিতে এক অপরিবর্তিত ম্লান গগনে ছায়াঘেরা ভাসিয়ে। বর্ষার প্রথম ক্ষণে ক্ষণে উম্বস চৈজুম্বুর চারিপাশ। অম্বেষার ফোনে হাতে তুলে বনের নাম্বার ডায়াল করে। বাহিরে অজর বৃষ্টি হচ্ছে। একবার চেয়ে দেখলো, এর কিছু সময় পর ফোন রিসিভ করে। বৃষ্টির আয়াতেই জোরে ভিজে অম্বেষা ফোন হাতে তুলতেই বৃষ্টির আওয়াজে বর্ণ কিছু একটা জোরেই বলল, হ্যাঁ হ্যালো, বলো কি হয়েছে। অম্বেষা একই সুরে বলে, কোথায় তুমি? কই থাকবো বা, এই সময় বাসায় আইতাছি। রাখো। এই ছেলের কথা ধরন আর স্বভাব বদলাবে না কখনো। অম্বেষা রাখলো না ফোন, উল্টো করে প্রশ্ন করলো, পরীক্ষা শেষ? না, শেষ হইব কেন, আমি রাস্তায় বৃষ্টিতে বইয়া পরীক্ষা দিতাছি। অম্বেষা কপট রাগ দেখে বলে, ভালোভাবে উত্তর দেওয়া যায় না? বৃষ্টির আওয়াজে কিছু শোনা যাচ্ছে না। বর্ণ বৃষ্টি থেকে বাঁচতে একটি দোকানের কোণে শেডে নিয়ে আশ্রয় নিয়েছে। তার মধ্যে অম্বেষা একটার পর একটা প্রশ্ন করছে, মাথা খারাপ করে ফেলছে তার। তুমি কি তামাশা করতেছো আমার লগে? মোবাইলে পানি ঢুকবো? ফোন যদি নষ্ট হয় তোমার টাকা দিয়ে কিনবো, বইলা দিলাম। 2 মাস পর আগেই ফোন কিনছি। অম্বেষা চেঁচালো, বলল, সাদে কি ফোন করেছি? তোমার পুত্রধন আব্বা আব্বা করতেছে, গলা শুকিয়ে ফেলেছে, ওর জন্য কিছু নিয়ে আইসো, ঘরে ঢোকার দরকার নেই, রাখছি। মা পোলা মিল আমার রক্ত চুষা খায়া ফালা। শেষ কথাটি শুনে না অম্বেষা এর আগে ফোন কেটে দিয়েছে। ফোন টেবিলের ওপর রেখে ছেলের দিকে চাইলো। বিছানায় উঠছে আর নামছে, একটাই তার খেলা, কোমরে হাত রেখে দৌড়ানো। তার সামনে আকস্মিক ছেলের উদ্দেশ্য করে বলে, তোমার বাপ যান একটা জল্লাদ। বর্ষণ এসে মায়ের দিকে তাকায়। কথাটা যতটুকু বুঝতে পেরেছে সেটাই যথেষ্ট নয়। 3 বছরের পুচকে এসে ওড়না টেনে ধরলো মায়ের, উদ্দেশ্য টেনে নিয়ে বারান্দায় যাবে, বৃষ্টিতে ভিজবে। অম্বিকা তাকে উদ্দেশ্য বুঝিয়ে দ্রুত হাতে কোলে তুলে নেয়, ধমকে সুরে বলে, একদম এই বয়সে পাকনামো শিখেছো না? হাত পা ছুঁড়ে ভো ভো করে কেঁদে উঠল ছেলে। কোলে টিকলো না আর, এক মুহূর্ত অস্থির হয়ে নেমে গেল, লুটিয়ে পড়লো মাটিতে। চিৎকারের আওয়াজে সুদীপ্তা ছুটে আসে। 3 বছর হলো তারা একখানে বাসা নিয়েছে। সেখানে আগে বর্ণ থাকতো, ব্যাচেলার কেউ নেই সেখানে। আর বর্ষণকে মাটিতে গড়াগড়ি করে কাঁদতে দেখে এগিয়ে এসে বলল, খালামণি কি হয়েছে বাবা, কান্না করছো কেন? অম্বেষা জবাব দিল, মহারাজের বৃষ্টিতে ভেজা শখ হয়েছে, পুচকে পা দুটো ভেঙে দিব একদম। বাচ্চা ছেলে এমন কেউ করে নাকি? বুঝিয়ে বললেই তো হয়, উনি আর ওনার বাপ বোঝার লোক নাকি? সুদীপ্তা বর্ষণকে কোলে তুলে নেয়, আদর দিয়ে কান্না থামানোর চেষ্টা করে। আজকাল বর্ষণ তার কাছে থাকে অনেক সময়, আরেক মায়ের মতো হয়ে উঠেছে আর কি। তার বাবা মা দুজনেই কাজে থাকে। অম্বেষা পড়ালেখা শেষে ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর কাজ শিখেছে, আর বর্ণ পড়ালেখার পাশাপাশি অম্বেষার সহায়তায় কাজ করে গার্মেন্টসে। মাসখানেক আগে তাকে পদের উন্নতি করে দেওয়া হয়েছে। বর্ণের কথা মতো হয়েছে আর কি সবকিছু। অম্বেষা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে বর্ণকে ঢাল হয়ে এগিয়ে যাচ্ছে। সুদীপ্তা বর্ষণের দিকে চেয়ে বলল, কে বলেছে আমার ছোট বাবা আর ভাই বুঝবার লোক নয়? মনে নেই বর্ষণের জন্মদিনে বর্ণ কেমন চুপচাপ করে গিয়েছিল, বোকা ছেলের মতো মাথা চুলকাচ্ছিল বারবার। তোমাকে নিষ্পলক দেখেই রাত জেগে জেগে মাঝরাতে আমাকে আর জীবনকে ডেকে তুলল। বর্ণ আগের মতো নেই, অনেক শুধরে গেছে। অম্বেষা সুদীপ্তার কথার বিপরীতে জবাব দিল, কচু শুধরেছে, ভেতরে ভেতরে খাঁটি শয়তান ওর বাপ, বাইরে লোক দেখানো দায়িত্বশীল আর কি। ঘরের খবর আমি জানি দিদি, এসব বলতেই নেই, আমার ভাইটা ভালো। খবর আমিও জানি দিদি, এসব বলতে নেই, আমার ভাইটাও ভালো, ঘাটে একটু তেরা আর কি, বলে হাসলো সুদীপ্তা। বর্ষণ নেমে গেল ততক্ষণে, সাথে প্রকৃতিতেও বর্ষণ হচ্ছে। অমেশা বারান্দার দিকে চেয়ে নিল অবস্থা, গুটি গুটি বৃষ্টি পড়ছে। সুদীপ্তাকে প্রশ্ন করলো, তোমার চাকরির কি খবর? অম্বেষা বিছানায় বসে বলল, আর চাকরি, পড়ালেখা শেষ করে কত জায়গায় দৌড়ঝাঁপ করলাম, শেষমেশে এই ডাটা এন্ট্রির অপারেটরের কাজ পেয়েছি। আসলে গরিব মানুষের চাকরি সোনার হরিণের মতোই, সুদীপ্তা বলল। আফসোস আপনার বর্ণ ভাইয়ের জন্য
সুদীপ্তা বলল, ভালোই তো চলছে তোমাদের, আফসোস করে কি হবে বলো? আফসোস আপনার বর্ণভয়ের জন্য করা যায়? আমি হতাশ হয়ে গেলে আমাকে ধমকে ওঠে, বলে আমি নাকি দিন দিন লোভী হয়ে যাচ্ছি। বলেই দুজনে একসাথে হেসে ওঠে। অন্যদিকে বর্ণ এসেছে কাক ভেজা হয়ে, এসে চিৎকার করার প্রস্তুতি নিচ্ছিল, থেমে গেল সুদীপ্তাকে দেখে। সুদীপ্তা উঠে দাঁড়ালো। এখন নিজের ঘরে চলে যাওয়ায় স্ত্রী ও বর্ণ এক লাফে নেমেছে। বর্ষণ এক লাফে নেমেছে। বর্ণের ভেজা গায়ে লেপটে যাওয়ার আগেই বর্ণ তাকে হাত দিয়ে সরিয়ে বলল, আরে খারাস না বেটা, কাপড় বদলাই আহি। অম্বেষা ছেলের দিকে চেয়ে বলল, তোমাকে একদম ভালোবাসে না দেখলে? বর্ণ অম্বেষাকে ধাক্কা দিয়ে সরিয়ে গেল বাথরুমে। সেখানে যার কয়েক সেকেন্ডের মধ্যেই কাপড় চেঁচাতে শুরু করলো। অম্বেষা বর্ষণের হাতে কাপড় ধরিয়ে দিয়ে এগিয়ে দিল। ছোট হাতে ভারী কাপড় নিয়ে দাঁড়িয়ে বাথরুমের সামনে। সেও চেঁচাচ্ছে আব আব বলে। বর্ণ বলল, কিরে কাপড় কই আমার? অম্বেষা জবাব দিল, হাত উঁচু করে রাখলে হবে নাকি, নিচে নামাও। তোমার ছোট নবাব তোমার কাপড় নিয়ে দাঁড়িয়ে। বর্ষণ বোধহয় তাদের কথোপকথন বুঝলো। সেও হাত উঁচু করে ধরে। আব্বাজান কঠিন শব্দ, বলতে পারে না ঠিকই, তবে চেষ্টা করে নিজের মতো করে অস্পষ্ট স্বরে আব্বা আব। বর্ণের মন ছটফট করে এই মধুর ডাকে। শরীরে পানি ঢালতে ঢালতে তার মধ্যে আবদ্ধ থাকে একটি অস্থিরতা দমালো। দ্রুত গোসল করে বেরিয়ে সেই গামছা জড়িয়ে তার পুত্রকে আবা গামতা চওড়া হাসি দিয়ে এক হাতে ছেলেকে টেনে কাঁধে উঠে নিল সে, অন্য হাতে চুল মোছে। বর্ষণ ভীষণ খুশি, আরো ভীত। ছোট হাতে বর্ণের ঘাড় খামছে ধরে। চুল মুছতে মুছতে শেষে বর্ষণকে বিছানায় বসিয়ে ব্যাগ থেকে একটি চকলেট বের করে এগিয়ে দেয় তার কাঁধ দিকে। সেও হাত ভরে আধশোয়া হয়ে অবস্থায় বর্ষণের পাশে। অম্বেষা ডাকলো, বলল, বর্ষণ তোমার আব্বাকে জিজ্ঞেস করো চা দিব নাকি। বর্ণ তেসা চোখে সে জবাব দিল, তোমার মাই ব্যাংসা ধরছে, কইয়া দাও এসব বর্ণের গায়ে লাগে না। অম্বেষা শব্দ করে চায়ের হাড়ি চুলোয় রাখলো, নিচের যে জাহির করে। বর্ণ ইচ্ছিকিত বর্ষণের গাল টেনে দিয়ে তাকে বিরক্ত করে, তোর মাই তোর নাম রাখছে বিদেশি, আমি যে বহিপীর রাখলাম, কইছিলাম ভাল লাগে নাই। বিগত 4 বছর যাবৎ যন্ত্রণা করতেছে আমারে, নিজের পোলার নাম রাইখা হকটা পর্যন্ত পাইলাম না। অম্বেষা দ্রুত হাত চালিয়ে কাজ শেষ করতেই বর্ণকে শুনিয়ে বলে, 9 মাস পেটে ধরেছি আমি, নাকি তার বাপ ধরেছে? তোকে পেটে নিয়ে আমি ক্লাস করেছি, কাজ করেছি, সংসার সামলিয়েছি। সে লাট সাহেবের মতো ছিল, জমিদারের মতো হুকুম চালিয়ে গেছে, এখনো সাহায্য করে না, উল্টো আমাকে ঝাড়ি দেয়। বর্ণ মুখ বাঁকিয়ে বলল, এই সেরি খ্যাস খ্যাস করানো তো ভালো লাগে না। আর বহিপির নামটা খুবই ভালো তাই না? তাইলে মদন ডাকতাম। অম্বেষা চোখ পাকিয়ে তাকায়, মেজাজ খারাপ করে ফেলেছে একবারে। অম্বেষা শুক্র শনি ছুটির দিন, এই দুটো দিন পার দিয়ে নিজের ছেলের সাথে মাঝে মধ্যে বর্ণ নামক স্বামীর ভালোবাসাও পায়। সে খুবই কম, এখনো খাবার রান্না করে পাঠায় সে, কিন্তু সেটা শুধুই জব্বার চাচা তার পরিবারের জন্য। লোকটা কাজ করতে পারে না, বয়স হয়েছে। দরজায় করানো হলো। সাব্বির দাঁত বের করে হেসে বলল, ভাবি ক্লাসে 500 হয়েছি আমি, ক্লাসে 50 হয়েছি আমি। অম্বেষা হাসলো, হাত তুলে ডাকলো সাব্বিরকে। ছেলেটা এখনো পড়ালেখা করে, বয়সের তুলনায় যদিও অনেকটা পিছিয়ে, তারপরেও নিজে থেকে চেষ্টা করছে। বর্ণ আর সাব্বিরকে একত্রে চা দিল। সাব্বিরকে উদ্দেশ্য করে অম্বেষা বলল, তুমি এখন পড়ালেখা করো, ক্লাসকে ক্লাস বলো কেন? হ্যাঁ ক্লাস বলবা। লজ্জা পেয়েছে সাব্বির, বলল, আর কমু না ভাবি, আর বলবো না বলো। আবার শুধরে দেয় অম্বেষা সাব্বিরকে। বর্ণ দুজনের মধ্যেই বলে উঠল, তোর ভাবির কথা শুনবি না, সেমরি মাস্টারি সাইজা খুব বেশি ঢং করে। থাক ভাই, ঝগড়া করে না, আমি বাড়িতে গেলাম, পরে আমনি। দুটো চা খেয়ে কেটে পড়ে সে। জানে তাদের মধ্যে থাকলে আবার না জানি বলির পাঠা তাকে হতে হয়। বর্ণ গপত গপত চা বিস্কুট খেয়ে শেষ করে। বর্ষণকে নিয়ে আয়েসি ভঙ্গিতে শুয়ে পড়ে, তাকে পেটের ওপর বসিয়ে বলল, কি রে বহিপীর, তোর মায়ে আমারে একবারও জিগালো না আমার পরীক্ষা কেমন গেছে। বিষয়টা কিংকর্তব্যবিমূল মাথা থেকে
চলে গিয়েছিল। হুট করে মস্তিষ্ক জ্বলে ওঠে অম্বেশা। রাগ অভিমান ছেড়ে বলে, পরীক্ষা কেমন হলো? বর্ণ বাঁকা চেয়ে বলে, কমু না, ঢং করবে করবে না বলে দিচ্ছি। বাবা কেমন হয়েছে? বর্ণ হতাশার নিঃশ্বাস ফেলে নাটকীয় ভঙ্গিতে বলে, পড়ালেখা হইল একটা পাপ, দুনিয়ার মধ্যে বিখ্যাত পাপ এটা। যে করে সেটাই বুঝে, কিন্তু স্বেচ্ছায় করে না, জোর করে করানো হয়। আমার এই পাপ কামে তুমি ঢুকাইছো, তুমি দ্বিগুণ পাপী। এমনিতে আমার পরীক্ষা ভালো হয়েছে অনেক। বর্ণের কথাটা শুরুর দিকে চোখ আপনা আপনি প্রসারিত হয়েছিল অম্বেশা। হুট করে বাক্যটা শুনে মেজাজে দফারফা। এসব করতে করতে রাত 8টা পেরিয়ে। সবার প্রথমে বর্ষণের খিচুড়ি তৈরি করে বনের হাতে ধরিয়ে দিয়ে বলল, বাপের দায়িত্ব পালন করো, ওকে খাওয়াও। বর্ণ নিঃশব্দে বাটি হাতে তুলে নিয়ে বর্ষণকে নিজের দু পায়ের মাঝে আবদ্ধ করে। ছেলেকে ভীষণ চঞ্চল, তার খাবার খাওয়ানো দেখেই মুখ কুঁচকে নিল অম্বেশা। বর্ণ তাকে আলতো করে চেপে ধরলো, গালে হাত রেখে 1 চামচ খিচুড়ি তুলে পুড়ে দিল। হুন বেটা, তুই হইলি বাঘের বাচ্চা, তোর মাই তোরে বানাইছে ভিলের বাচ্চা, যা দিমু তাই খাবি। তোর মায়ের মতো সকাল রাত খাওয়াইতে পারবো না, বুঝছস? বর্ষণ মাথা দুলি অসম্মতি জানায়। মুখ ভর্তি খাবার নিয়ে বলে ওঠে, খাবো না। হোক, খাবি না মানে? খিচুড়ি খাবি না তো কি খাবি? হ্যাঁ? বর্ষণ জবাব দেয়, চকলেট। হ, তোর বাপে জমিদার, খালি খা খিচুড়ি, শরীরে শক্তি বাড়বো, রংবাজি করা পারবি। এই চকলেট খেয়ে তো দাঁতগুলা খাওয়াই দিবি পুকারে দিয়া। মুখে চারদিকে খিচুড়ি লেগে হা করেছে রইল বর্ষণ বাবার দিকে, মনোযোগ দিয়ে শুনছে বাবার কথা। দুদিকে মাথা দুলালো সে। বর্ণ হালকা হাতে পিঠ চাপড়ে দিয়ে বলল, সাব্বাস, লয়বার গিল। মুহূর্তের মধ্যেই মত বদলাতে গিয়ে বর্ষণ বলে, ঠোঁট চেপে খাবে না বলে, এটা প্রতিদিনের কাণ্ড, যুদ্ধ করতে হয় বর্ণের। রাতের খাবার খাওয়ানোর দায়িত্ব তারই পরে। বর্ণ এবার অসহায় কণ্ঠে বলে ওঠে, বাপনা ভালা খায়াল আর একটু আগে, নইলে তোর মা আমার মগজ খাইব। অন্য পাশে অম্বেশা বলল, হ্যাঁ হ্যাঁ শিখাও, এগুলোই শিখাও, ভালো কিছু তো শিখাবে না, শিখাবে যত সব আজে বাজে জিনিস। বর্ণ ওকে বলে অম্বেশা যেন অদৃশ্য। ছেলের কথা চলে খাইয়ে কোলে তুলে নিল হাঁটতে হাঁটতে। না হাঁটলে বর্ষণের ঘুম আসে না। রাত 8টার মধ্যে খাবার খাইয়ে ঘুম পাড়াতে হয়, সকালে উঠে দৌড়াতে হয় বর্ণ অম্বেশাকে নিজের কাজে। এই আঙিনায় বর্ষণের খেলার জায়গা, বন্ধু হিসেবে সুদীপ্তার মেয়ে সাব্বির প্রায়শই আসে। মায়ের উপস্থিতি ঘুচিয়ে দেয় সুদীপ্তা। দাদা দাদির কমতি পূরণ করে আফজাল মিয়ার রোকিয়া বেগম। জনি দীর্ঘদিন হলো দুবাইয়ে পাড়ি জমিয়েছে। এর মাঝে বর্ণের ছেলের কথা শুনে কয়েকবার দেখতে চেয়েছে তাকে মোখলেস মাতাব্বর। বর্ণ অনুমতি দেয়নি। একদিন দোসর দেখে অম্বেশা দেখা করিয়েছিল তাকে। সাব্বির, আশেপাশে রোকিয়া বেগম, আফজাল মিয়াকে বারণ করেছে এ ব্যাপারে যেন বর্ণকে কেউ খোলসা করতে না পারে। জব্বার চাচা ছোট ছেলে খাবার নিয়ে যাওয়ার পরে বর্ণ রাতের খাবার দিল অম্বেশা। রেশারেশি তাদের মধ্যে সেই বিকাল থেকে। খাবার দিয়ে সরে যেতে চাইলে বর্ণ বর্ষণকে খাটে শুয়ে দিয়ে অম্বেশার হাত টেনে ধরে বলে, নিয়ম ভুইলা গেছো, খাওয়াই দিয়া যাও। অম্বেশা মুখ ভিঞ্চি কেটে বলল, ঝগড়া করার সময় মনে থাকে না? তুমি একটা জিনিস মনে রাখলেই হইল, আমার মনে রাখা লাগবো না, আমি দিব না খাইয়ে যাও। আহা বউ এমন করে না, আহো আদর করি। অম্বেশা হাত ছাড়িয়ে দিল। রাগে ফুসতে ফুসতে সামনে এসে বসে। ভাত মাখিয়ে মুখে দিতেই কামড় দিল সে হাতে। গাল ভর্তি ভাত নিয়ে দুষ্টু হাসলো বর্ণ। গাল টেনে অম্বেশার অন্য হাতে বর্ষণকে গায়ে চাদর টেনে দিল। বিপত্তি বাঁধলো রাত 12টায়। বিদ্যুৎ চলে গেছে আকাশে মেঘের গর্জনে। গর্জনে কেঁপে উঠলো চারদিক। ঝড় আসবে ইঙ্গিত দিচ্ছে। বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। গরিবের ঘরে অন্ন না থাকলে সুখ ছিল। তারপরও আইলো এক পিসা চিনি, আর সুখ শান্তি সব লণ্ঠন জ্বালাইয়া যেন লুইটা নিয়ে গেল। অম্বেশা চোখ খিচে কথাগুলো শুনে। অম্বেশা কয়েক কদমে গিয়ে বর্ণের বুকে হাত রেখে বেঁধে বলল, এখন উপায় তো নাই। সুখ পাখি একবার উইরা গেলে আর ধরা দেয় না। কি করবে তাহলে এখন? তছনছ কর্ম সোজা ধারাইয়া বলল বর্ণ, স্বাভাবিক মুখ ঘুরিয়ে। দুঃখ নিয়া নইলে থামলাম সারা জীবন। আজকাল অম্বেশার বর্ণ নামক দুঃখ আমার ভালোই লাগে। ঢং। অম্বেশার কানের লতিতে কামড় দিয়ে বর্ণ স্বীকারোক্তি দিল, আমি গলা পর্যন্ত চোরাবালিতে ডুবাইয়া আসিলাম। হঠাৎ কইরা একটা হাত আইলো টাইনা তুইলা আমারে। সে হাতটা কার? অম্বেশা জানে জবাব তার অজানা নয়। তারপরও প্রশ্ন ছুড়েছে বর্ণকে উদ্দেশ্য করে। আমার বহিবীরের মা শালা আমারে ডুবাইয়া ছাড়লো, আর তোমারে আমি এক খুপড়ি ঘরের রানী আগেই বানাইছি, কি আর লাগবো তোমার? অম্বেশ অভিমানী গলায় বলল, আমাকে জ্বালাতে খুব ভালো লাগে না?
হ্যাঁ, বহুত। লোভী মহিলা যে তুমি, আদর যত্ন পাইয়া পেট ভরে না। বলিস না এই বনের ওপরে ফিট হয়ে গেছিলি। আমি জ্বালানি বন্ধ করলে এই সংসারে একদিনও টিকবো না। ভালোবাসো? এইটা যথেষ্ট। বর্ণ বৃষ্টি স্নিগ্ধ রাত রক্তিম হয়েছে। অযত্নে কুড়িয়ে লইলাম যে পরিচিত ফুল, সেই ফুলের নাম ধামগন্ধ বর্ণহীন জানি, শুধু জানি তাহারে দরকার জীবনের এই অন্ধকার পথরে, এই দুনিয়ায় ছাড়ি, এই হাসরে। আমি পুজি তাহার দারিদ্র, কেশখেদ আর অক্লান্ত জেদ। জানি জন্তে সে দায় দেয় আমার এই পক্ষ জুড়ে আত্মক্লানি, তাহারে ভরসা আমি, স্নেহ আমি। যদি পৃথিবীর একমাত্র টান আমি, এই নশ্বর পৃথিবীতে এক অমরবর্তী, আমার এই কুড়াইয়ালয় এই প্রেম। সমাপ্ত। এই পর্যন্তই ছিল উন্মুক্ত লাইব্রেরি। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন, আর নতুন কোনো গল্প শুনতে চাইলে অবশ্যই তা কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।